তুমি কি লিংক দিয়েছো সবাইকে? উনি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছেন। ওর কি গ্রুপ ট্রুপ ছিল? সৌম্যদীপ গেল কোথায়? কথাই বলে না। মিউট আছে ওনার। ও মনে হয় এখন খেতে গেছে, মিউট করে। হ্যাঁ স্যার, সৌম্যদীপ তো বোধহয় দিয়েছে, কারণ অনেকেই জয়েন করেছেন দেখলাম, মনে হচ্ছে দিয়েছে। আমি আজকে মানে পিডিএফ মানে ইয়েতে ক্লাসটা করাবো, এই কি বলে আমাদের বোর্ডে। তো বোর্ড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে নাকি আবছা দেখা যাচ্ছে? না, ঠিকঠাকই দেখা যাচ্ছে। আমি লিখছি, বলুন তো লেখা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা গেল, সিডিপি লেখা আছে। ওকে, তাহলে আজকে আমরা ক্লাস করব এবং সিডিপি সম্পর্কে থিওরি যেগুলো আছে সেই থিওরিগুলো আমরা কিছু জানবো। তো কি কি থিওরি আমরা জানবো? আজকে তো সব থিওরি একবারে জানা যাবে না, আমরা অল্প অল্প করে জানবো। তাহলে যেগুলোকে আমরা বলি শিখনের তত্ত্ব, যে সিডিপির ফুল ফর্মটা আগের দিন বলেছিলাম, বলতে পারবেন? মনে আছে? হ্যাঁ স্যার, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি। ইয়েস, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি না চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি? স্যার অ্যান্ড পেডাগজি। অ্যান্ড আছে না নেই? আছে স্যার। আছে। পেডাগজি, এই পেডাগজি শব্দটা এসছে পেডাগগ থেকে, অর্থাৎ শিশু সম্পর্কিত, শিশুর মনোবিজ্ঞান সম্পর্কিত আলোচনা আমরা যেখানে করি, শিশুর বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আলোচনা যেখানে আমরা করি, সেটাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বলতে পারি। তো এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা, বিশাল বড় একটা ভাস্ট ভাস্ট একটা মানে কি বলা যেতে পারে স্কোপ আছে এর মধ্যে, প্রচুর বড় একটা জায়গা এটা, এর মধ্যে অনেক কিছু আছে। তবে এর যে মুখ্য বিষয় যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে লার্নিং। সিডিপি মানেই হচ্ছে আমরা কি করে শেখাবো, টিচিং এন্ড লার্নিং, এই যে প্রসেসটা, এটাই হচ্ছে সিডিপির মূল বিষয়। মানে আরো অনেক বিষয় আছে কিন্তু আমি বলছি মূল বিষয়। আর এই লার্নিং কে কেন্দ্র করে অনেক থিওরি তৈরি হয়েছে, যে কিভাবে ক্লাসরুম সিচুয়েশনে আমরা বাচ্চাদেরকে মানে শিশু শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষাদান করব, তারা কিভাবে নলেজ গ্যাদার করতে পারবে এবং সেটাকে বাস্তবিক অর্থে প্রয়োগ করতে পারবে। এই সমস্ত কিছুই রয়েছে আমাদের এই থিওরিগুলোর মধ্যে। অর্থাৎ থিওরিগুলো যদি আমরা ভালো করে নখদর্পণে আনতে পারি এবং তারপরে যদি তার প্র্যাকটিক্যাল ইউজ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। তো আমরা শিখনের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোকে আমরা মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেই তত্ত্বগুলো সম্পর্কে আমরা মানে কি কি ভাগে ভাগ করতে পারি দেখে নিই। আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা, কারণ আমরা তত্ত্বগুলো এবার আলোচনা করব। শিখনের তত্ত্ব, কারুর কোনো সমস্যা হলে প্রশ্ন করবেন, সবাই আনমিউট করবেন, করে প্রশ্ন করবেন, এক একজন করে করবেন। কিন্তু আগে আমি বিষয়টা পড়িয়ে নেব, কিছুটা পড়াবো, তারপরে আপনাকে বলবো যে কোথাও সমস্যা থাকলে বলতে পারেন, তখন বলবেন। মাঝখানে একটু বলবেন না, অনুরোধ রইল, তারপরে আবার মিউট করে দেবেন। তো আমি ইংরেজি বাংলা দুটোতেই লেখার চেষ্টা করছি যতটা সম্ভব। শিখনের তত্ত্ব, থিওরিজ অফ লার্নিং, থিওরিজ অফ লার্নিং। এই থিওরিজ অফ লার্নিং কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, তিনটে ভাগে। প্রথমেই আমাদের যেটা, সেটাকে বলতে পারি আচরণমূলক তত্ত্ব, আচরণমূলক বা সংযোগমূলক তত্ত্ব। ইংরেজিতে এটাকে কি বলে? এটাকে বলে বিহেভিয়ার, মানে তো আমরা জানি আচরণ, তাই তো? বিহেভিয়ার মানে আচরণ, তাহলে এটাকে আমরা নাম দিতে পারি বিহেভিয়ারিস্টিক
থিওরি, মানে আচরণমূলক যেটাকে, অবলিক দিয়ে আমরা সংযোগমূলক যেটাকে, সেটাকে আমরা বলতে পারি অ্যাসোসিয়েশন থেকে এসছে। অ্যাসোসিয়েশন মানে সংযোগ বা সংযোগ স্থাপন যেটাকে আমরা বলি। তাহলে অ্যাসোসিয়ে বানানটা লিখছি দেখুন, অ্যাসোসিয়েশনিস্টিক থিওরি, এটা একটা। এবার এখানে আমাদের লেখার জায়গা নেই তাই আমি পাশে লিখছি দেখুন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমগ্রতাবাদ, বা এটাকে প্রজ্ঞামূলক তত্ত্ব বলা হয়। সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব, অর্থাৎ এর মধ্যে এটার নাম আমরা দিতে পারি কগনিটিভ থিওরি। কগনিটিভ, কগনিটিভ মানে বৌদ্ধিক যে সম্পর্কিত, কগনিটিভ থিওরি। আর ফিল্ড থিওরি বলা যেতে পারে এটাকে, ফিল্ড থিওরি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানবতার তত্ত্ব, মানবতার তত্ত্ব, মানবতার তত্ত্ব, অর্থাৎ যেটাকে বলা হয় হিউম্যানিস্টিক থিওরি। ইংরেজিটা লিখি, হিউম্যানিস্টিক থিওরি। তাহলে একটা হচ্ছে বিহেভিয়ারিস্টিক থিওরি বা অ্যাসোসিয়েশনিস্টিক থিওরি, যেটাকে আমরা আচরণমূলক বা সংযোগমূলক তত্ত্ব বলছি। 2 নম্বর হচ্ছে সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব, যেটাকে কগনিটিভ থিওরি বলছি। আর 3 নম্বর হচ্ছে মানবতার তত্ত্ব, যেটাকে আমরা হিউম্যানিস্টিক থিওরি বলছি। এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলেই। তো এই তিনটেকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো এখানে যেহেতু আমার একটুখানি ছোট জায়গা, সেই জন্য আমরা এক একটা করে ভাগ করে করে দেখাচ্ছি। প্রথমে আমরা জানবো আচরণমূলক বা সংযোগমূলক তত্ত্ব। আপনারা এগুলো কম বেশি জানেন, তাও একেবারে ডিপে গিয়ে যতটা করা যায় ততটা করানোর চেষ্টা করছি, যাতে করে ইন্টারভিউতে আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন করলে অন্তত অ্যান্সার আপনারা দিতে পারবেন উইথ কনফিডেন্স। তাহলে আমরা লিখব আচরণমূলক তত্ত্ব, বা যেটাকে আমরা এক্ষুনি বললাম সংযোগমূলক তত্ত্ব। এই আচরণমূলক তত্ত্ব বা সংযোগমূলক তত্ত্বকে আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি। তো কি কি ভাগ করতে পারি আমরা লিখছি। 1 নম্বর হচ্ছে আমাদের সংযোজনবাদ, যেটা উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম যেটা দাঁড়িয়ে রয়েছে, এটাকে আমরা এসআর তত্ত্ব বলতে পারি, এসআর তত্ত্ব। এটাকে কানেকশনিজম বলা হয়, কানেকশনিজম, কানেকশনিজম, এই এতগুলো নামে এটাকে অভিহিত করা হয়। তো এসআর তত্ত্ব কেন বলা হয়, কানেকশনিজম কেন বলা হয়, সংযোজনবাদ কেন বলা হয়, দেখুন প্রত্যেকটা নামই কিন্তু সেম, হয়তো আলাদা আছে, দেখতে আলাদা লাগছে, কিন্তু এর যে অন্তর্নিহিত অর্থ, প্রত্যেকটার কিন্তু অন্তর্নিহিত অর্থ সেম হবে, কারণ এর মধ্যে একটা মূল বিষয়কে কিন্তু আলোকপাত করা হয়েছে এখানে। এবার আমরা যদি বলি সংযোগমূলক তত্ত্বের মধ্যে বা এসআর তত্ত্বের মধ্যে বা কানেকশনিজমের মধ্যে কি পড়ে, তো আমরা বলবো থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর মেথড বা থিওরি। থর্নডাইক, আমরা একটুখানি এনার পুরোটা লিখি, এডওয়ার্ড লি থর্নডাইক, এডওয়ার্ড লি থর্নডাইক, ইএল থর্নডাইক। এনার যে তত্ত্ব সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড বা থিওরি লিখছি আমি। তাহলে সংযোগ বা সংযোজনবাদ বা এসআর থিওরি বা কানেকশনিজম, তিনটেরই যিনি প্রবক্তা, অর্থাৎ তিনটে মানে একটাই, এডওয়ার্ড লি অর্থাৎ ইএল থর্নডাইক, এডওয়ার্ড লি থর্নডাইক ট্রায়াল অ্যান্ড এরর থিওরির প্রবক্তা। 2 নম্বর আমরা যেটা জানবই সেটা হচ্ছে আমাদের অনুবর্তন। আমরা এই দুটোর উপরে বেশি ফোকাস করব, অনুবর্তন।
এই অনুবর্তনকে ইংরেজিতে বলা হয় কন্ডিশনিং, এটার আর একটা নাম কন্ডিশনিং। এই কন্ডিশনিং এর কিন্তু আবার ছোট ছোট দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটাকে আমরা প্যাভলভের তত্ত্ব বলতে পারি অথবা প্রাচীন অনুবর্তন তত্ত্ব বলতে পারি, তাহলে এটাকে আমরা প্রাচীন অনুবর্তন বলে লিখে রাখি, প্রাচীন অনুবর্তন। আর 2 নম্বর হচ্ছে অপারেন্ট, OPERENT, অপারেন্ট কন্ডিশনিং, যেটাকে আমরা সক্রিয় অনুবর্তন বলতে পারি, সক্রিয় অনুবর্তন। তাহলে আমরা আচরণমূলক তত্ত্ব বা সংযোগমূলক তত্ত্বের মধ্যে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে সংযোজনবাদ বা এসআর থিওরি বা কানেকশনিজম, যেটার প্রবক্তা এডওয়ার্ড লি থর্নডাইক, যেটাকে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বলা হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে অনুবর্তন। অনুবর্তনের দুটো পার্ট, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটাকে প্রাচীন অনুবর্তন বলা হয়, যার প্রবক্তা ইভান প্যাভলভ। আর অপারেন্ট কন্ডিশনিং, যেটাকে সক্রিয় অনুবর্তন বলা হয়, যার প্রবক্তা হচ্ছে কি BF স্কিনার। আপনারা এগুলো জানেন। তো দেখেন, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই আচরণমূলক তত্ত্ব বা সংযোগমূলক তত্ত্বে এখানে কিন্তু এস আর ফ্যাক্টরটাই কিন্তু প্রধান, এস এবং আর। অর্থাৎ এস মানে স্টিমুলাস আর আর মানে রেসপন্স, অর্থাৎ উদ্দীপক এবং তার প্রতিক্রিয়া। এর মধ্যে বন্ডিং হওয়ার কারণে, এর মধ্যে কানেকশন হওয়ার কারণে, এর মধ্যে সংযোগ হওয়ার কারণে তবে কিন্তু আমাদের এই দুটো তত্ত্ব এর উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমরা যখন ব্যাখ্যা করব তখন একটু ভালো করে বলবো, সেটা হচ্ছে এডওয়ার্ড লি থর্নডাইকের যে তত্ত্ব সেটা তো সম্পূর্ণরূপে এসআর থিওরির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। যদি বলে সংযোজনবাদ বা এসআর তত্ত্বের যে কানেকশনিজমের প্রবক্তা কে, তাহলে EL থর্নডাইকই হবে। কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং এ প্রাচীন অনুবর্তন তত্ত্বে আইভান প্যাভলভও স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে কানেকশনিজমের কথা বলেছেন। কি বললাম বোঝা গেল? কানেকশনিজমের কথা বলেছেন, অর্থাৎ এখানেও তিনি, অর্থাৎ এই ক্লাসিক্যাল যে কন্ডিশনিং, এখানেও তিনি কিন্তু স্টিমুলাস এবং রেসপন্সের কথা উল্লেখ করেছেন। কিন্তু কথাটা হচ্ছে, একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। অর্থাৎ আমি এইটাকে একটু দেখাচ্ছি, সক্রিয় অনুবর্তন তত্ত্ব আপনারা দেখতে পাচ্ছেন তো? একটুখানি রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কোথাও অসুবিধা হলে জিজ্ঞেস করবেন, যে বুঝতে না পারলে লেখা, আর যখন আমি বলতে বলবো তখন অবশ্যই বলবেন। তো দেখুন, অপারেন্ট কন্ডিশনিং সিস্টেমটাকেও কিন্তু এসআর থিওরি বলা হয়, কিন্তু আমাদের এখানে যেরকম এস আগে দেওয়া হচ্ছিল, অর্থাৎ আমরা উদ্দীপক আগে প্রয়োগ করি, তারপরে সেই অনুপাতে প্রতিক্রিয়া হয়, এইটা হচ্ছে বাস্তব কথা সংযোজনবাদের ক্ষেত্রে এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে। কিন্তু অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে একটু বিপরীত হয়, এখানে আগে প্রতিক্রিয়া করে তারপরে উদ্দীপকটাকে আনা হয়। অর্থাৎ এখানে আরএস, এটাকে এসআর না বলে আমরা একটু বলতে পারি আরএস থিওরি, আরএস। এবং ব্যাখ্যাটা আমি একটু পরে করব যখন আমি স্কিনারের প্রসঙ্গে আসব। তো এইটুকু মনে রাখুন, অপারেন্ট কন্ডিশনিং কে আরএস থিওরি বলা হচ্ছে, সংযোজনবাদকে এসআর থিওরি বলা হচ্ছে, ক্লাসিক্যাল কন্ডিশনিংটাকেও এসআর থিওরি বলা হচ্ছে। এটাও এসআর, আমি এসআর বলে লিখলাম। এস আর এইটুকুর মানে নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছেন। এইবার এই দুটো বাদ দিয়েও আরো দুটো তত্ত্ব এর মধ্যে রয়েছে, সেই দুটো তত্ত্ব নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু মানে পরপর ক্লাসে করব, সব একদিনে সম্ভব নয়। কিন্তু আমি টোটালটা লিখিয়ে দিচ্ছি, শিখনের তত্ত্ব আমরা জানবো যে কোনগুলো শিখনের তত্ত্ব, কার তত্ত্ব কোনটা। এখান থেকেও কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন আসে যে এই তত্ত্বটা কার, বা এনার তত্ত্বের নাম কি। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেমন EL থর্নডাইকের তত্ত্বের নাম ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে প্যাভলভের, অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে BF স্কিনারের। ঠিক তেমনি ভাবে আরো দুটো আমরা সংযোজনবাদের মধ্যে, আচরণমূলক তত্ত্ব বা সংযোগমূলক তত্ত্বের মধ্যে পাবো। কোন দুটো পাবো দেখুন, যেমন আমি 3 নম্বর পাবো, আমি সি বলে লিখছি, সেটা হচ্ছে হালের তত্ত্ব। হাল,
হালের তত্ত্ব। আমরা ইংরেজিতে লিখতে পারি থিওরি অফ হাল লিখতে পারি বা হালস থিওরি লিখতে পারি, যেটা খুশি লেখা যাবে, অসুবিধা নেই। আর ডি হচ্ছে মানে 4 নম্বর হচ্ছে গাথরির সংলগ্ন তত্ত্ব। গাথরি বলে একজন মনোবিদ আছেন, তার সংলগ্ন তত্ত্ব, সংলগ্ন অর্থাৎ ইংরেজিতে বলা হয় কন্টিগিউয়াস থিওরি অফ গাথরি, মানে গাথরিস কন্টিগিউয়াস থিওরি। এই দুটো ওর সাথে রয়েছে। আচরণমূলক তত্ত্বের মধ্যে আমরা 4টে পার্ট পেলাম। 1 নম্বর হচ্ছে সংযোগমূলক, 2 নম্বর হচ্ছে আমরা অনুবর্তন, 3 নম্বর হচ্ছে আমাদের হালের তত্ত্ব, 4 নম্বর হচ্ছে আমাদের গাথরি সংলগ্ন তত্ত্ব। এই 4টে হচ্ছে আমাদের আচরণমূলক বা সংযোগমূলকের মধ্যে পড়ে। এবার আমরা চলে যাব সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্বের মধ্যে কি কি পড়ে সেগুলো জানবো। সমগ্রতাবাদ, তাহলে দেখুন সমগ্রতাবাদ, আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে একটা পার্ট করে কোনো অংশকে আস্তে আস্তে জুড়ে জুড়ে একটা টোটালিটিতে নিয়ে আসা হয়। তো সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব, এর মধ্যে কি কি পড়ে? 1 নম্বর আমরা লিখতে পারি গেস্টাল্ট তত্ত্ব। গেস্টাল্ট মাস্ট ইম্পর্টেন্ট, মানে মাস্ট বলবো না, বলবো মোস্ট ইম্পর্টেন্ট। গেস্টাল্ট তত্ত্ব, গেস্টাল্ট GESTALT অ্যাপোস্ট্রফি S, গেস্টাল্ট থিওরি। 2 নম্বর আমরা বলতে পারি লিউইন, কার্ট লিউইন, লিউইনের ফিল্ড তত্ত্ব। এই যে একটু আগে আমরা লিখেছিলাম মনে আছে ফিল্ড থিওরি, সমগ্রতাবাদ আর প্রজ্ঞামূলককে আমরা লিখেছিলাম কগনিটিভ, তো লিউইনের ফিল্ড তত্ত্ব, লিউইন্স ফিল্ড থিওরি। এই নামগুলোও কিন্তু ইন্টারভিউতে ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করতে পারে ফিল্ড তত্ত্বের প্রবক্তাকে। পরে দেখুন আসুবেলের বাচনিক শিখন তত্ত্ব, আসুবেলের বাচনিক শিখন তত্ত্ব, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি। এটাকে আমরা বলতে পারবো যে আসুবেল ভার্বাল লার্নিং থিওরি, যেহেতু বাচনিক আর বাচনিককে ইংরেজিতে বলে ভার্বাল লার্নিং থিওরি। 4 নম্বর আমরা বলতে পারি টলম্যানের চিহ্ন গেস্টাল্ট তত্ত্ব, টলম্যানের চিহ্ন গেস্টাল্ট তত্ত্ব। চিহ্ন মানে সাইন গেস্টাল্ট থিওরি। পরে আমরা বলতে পারি ব্রুনারের তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রুনারের তত্ত্ব, ব্রুনার্স থিওরি। আর লাস্ট আমরা বলতে পারি নির্মিতিবাদ, আরেকটা বলবো আমি, নির্মিতিবাদকে আমরা কি বলতে পারি? কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ এটা বলতে পারি। আর লাস্ট আমরা বলতে পারি বান্দুরার তত্ত্ব, বান্দুরা বলে একজন মনোবিদের তত্ত্ব আছে, বান্দুরা। তিনি সোশ্যাল মানে সামাজিক, বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক তত্ত্বের কথা বলেছিলেন, সোশ্যাল কগনিটিভ থিওরি। এই হচ্ছে আমাদের সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্বের যে আলোচনাগুলো করতে হবে, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গেস্টাল্ট, ইম্পর্টেন্ট আসুবেল, নির্মিতিবাদ, ব্রুনার, এই 4টে তো ভেরি ইম্পর্টেন্ট। এ বাদ দিয়েও বান্দুরা বা লিউইনের ফিল্ড তত্ত্ব এগুলোও পড়তে হবে। এই 4টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এগুলোর নাম আপনারা শুনেছেন।
এবার আমরা হিউম্যানিস্টিক থিওরির কথা বলবো। একজনের কথা অবশ্যই বলতে হয়, না বললেই নয়, সেটা হচ্ছে ম্যাসলোর থিওরি। ম্যাসলো, আশা করি আপনারা শুনেছেন, আমি এখানে লিখে দিচ্ছি নামটা। মানবতাবাদ তত্ত্ব, যেটাকে আমরা হিউম্যানিস্টিক থিওরি বলছি, হিউম্যানিস্টিক থিওরি, যেটাকে আমরা বাংলায় বললাম মানবতাবাদ তত্ত্ব। এর মধ্যে আমাদের যেটা পড়তেই হবে সেটা হচ্ছে ম্যাসলোর থিওরি। ম্যাসলোর থিওরিতে একটা পিরামিড সম্পর্কে আমাদের জানতে হবে এবং ধাপ ধাপে উঠে গিয়ে শীর্ষ স্তরে গিয়ে আমাদের কোন তত্ত্ব, মানে কি চাহিদা আমাদের আসে সেটা আমাদের জানতে হবে। তো এইটা ভেরি ইম্পর্টেন্ট, ম্যাসলোর থিওরি। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের শিখনের তত্ত্বগুলো সম্পর্কে আমি টোটালে বললাম যে এইগুলো আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে, পড়তে হবে। আমরা পড়েছি, আগেও পড়েছি, কিন্তু আরেকটু ঝালিয়ে নেওয়া, আরেকটু চর্চা করা, আর কিছুই নয়। তো এইবার আমরা একটা একটা করে তত্ত্বের মধ্যে ঢুকবো এবং তত্ত্বগুলো সম্পর্কে ডিটেলসে যতটুকু জানার দরকার প্রয়োজন ততটুকু আমরা জানবো। এইবার আপনারা বলুন, এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত মানে যতটুকু আমি করালাম ততটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা বলবেন। আর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে লাইক করবেন, লাইকটা দেবেন। আর যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবেন যে এইখানে সমস্যা আছে স্যার, বুঝতে পারিনি, এইটুকুর মধ্যে। এরপরে তো আসছি। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। যাই না, তাহলে কারো কোনো সমস্যা নেই তো এইটুকুর মধ্যে? ওকে, কারো কোনো সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না। হোম ব্লুম ট্যাক্সোনমি একটু পড়িয়ে দেবেন, অবশ্যই পড়িয়ে দেবো, কিন্তু আমরা পরপর আসি, ঠিক আছে? একটু পরপর আসি। আমরা যেটা মানে করছি সেটা আগে শুরু করেছি, যেটা সেটা করতে থাকি, অবশ্যই করাবো। আপনারা একদম মানে নিঃসন্দেহ থাকতে পারেন। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা আমরা কি জানবো, সেটা আমরা জানবো কি, প্রথমে আমরা কোনটা পড়েছিলাম? আচরণমূলক বা সংযোজনমূলক তত্ত্ব। ইয়েস, আচরণমূলক তত্ত্ব কেন বলা হচ্ছে? কারণ আমাদের যখন বন্ডিং হয় না, আচ্ছা আমি আগে নামটা লিখি, আচরণমূলক তত্ত্ব, বা যেটাকে আমরা কি বলছি, সংযোগমূলক তত্ত্ব, তাই তো, বা সংযোজনবাদ বলা যেতে পারে। এসার থিওরি, আচরণমূলক তত্ত্বের মধ্যে আছে কি সংযোজনবাদ বা এসার থিওরি, বা যেটাকে আমরা আরেকটা নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম? কি নাম দিয়েছিলাম? কানেক্টনিজম। ইয়েস, বলুন আরেকবার বলুন। কানেক্টনিজম। কানেক্টনিজম না, কানেকশনিজম, কানেকশন। হ্যাঁ, কানেকশনিজম। ঠিক আছে, তাহলে কানেকশনিজমের প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো যে হু ইজ দ্য ফাউন্ডার বা হু ইজ দ্য মানে ফাদার অফ কানেকশনিজম অথবা বিহেভিয়ারিজম। কানেকশনিজম বা বিহেভিয়ারিজমের ফাদার কে, মানে এর প্রবক্তাকে, বাংলায় বলি প্রবক্তাকে। প্রবক্তা আপনারা একটু আগেই বলেছি আপনাদের, E.L. থর্নডাইক। থর্নডাইক। পুরো নাম আমি আগেও লিখে দিয়েছি, আর একবার লিখে দিই, এডওয়ার্ড লি থর্নডাইক। দেখুন, আপনিও জানেন না ইন্টারভিউতে কি প্রশ্ন করবে, আমরাও জানি না কি প্রশ্ন করবে, কিন্তু একটা কথা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে সংযোজনবাদ বা এসআর থিওরি বা কানেকশনিজম, এতগুলো নাম আমি আপনাদেরকে বলে দিলাম, প্রত্যেকটা যে কোনো একটা নাম বললেই কিন্তু তার প্রবক্তা ইএল থর্নডাইকই হবে।
ইএল থর্নডাইকের পুরো নামটা হচ্ছে এডওয়ার্ড লি থর্নডাইক। তার জন্মসাল কবে? তার জন্মসাল হচ্ছে 1874। লাইফ স্প্যান 1874 থেকে 1949 এই পর্যন্ত তিনি তার জীবৎকাল ছিল। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না, তিনি মাসাচুসেট বলে একটি জায়গা আছে, কোথায় জানেন? মাসাচুসেট বলে একটি জায়গা কোথায় আছে? আমেরিকা আমেরিকা Yes. আমেরিকা তো মাসাচুসেট স্থানে তার জন্ম। এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলতে পারি যে তাকে বলা হয় ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি বলা হয় ইএল থর্নডাইককে। লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। তাহলে এডুকেশনাল সাইকোলজির প্রবক্তা বা ফাদার কাকে বলা হয়? আমাদের থর্নডাইককে বলা হয়। কি বললাম মনে থাকবে? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি কি একটু নিচে লিখবো নাকি উপরের দিকে যাব? কারণ নিচে কি দেখা যাচ্ছে লিখলে? আমি যদি এখানে লিখি দেখা যাবে? হ্যাঁ স্যার, দেখা যাবে। আচ্ছা, দেখা গেলে অবশ্যই লিখছি। এবার দেখুন, তিনি বিএসসি পাশ করেছিলেন, কিন্তু তার সাইকোলজিতে মোটেই আগ্রহ ছিল না। তিনি সাইকোলজি একদমই পছন্দ করতেন না। তো সাইকোলজি যেহেতু তিনি পছন্দ করতেন না, সাইকোলজি নিয়ে তিনি কখনো পড়াশোনা করতেও চাননি। কিন্তু তিনি 1890 সালে 1890-তে একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ উইলিয়াম জেমস, নামটা লিখে দিচ্ছি আপনাদের, উইলিয়াম জেমস, এই ব্যক্তির তিনি একটি বই পড়েছিলেন। সেই বইটা পড়ে, অর্থাৎ সাইকোলজির উপরে তিনি একটা বই পড়েছিলেন, সেই সাইকোলজির বইটা পড়ে তার কিন্তু সাইকোলজি সম্পর্কে অত্যন্ত আগ্রহ তৈরি হয়েছিল এবং তারপরে তিনি সাইকোলজি নিয়ে, মনস্তত্ত্ব নিয়ে, বিশেষ করে এডুকেশনাল সাইকোলজির উপরে কিন্তু বিভিন্নভাবে কাজ করেছেন। এবং আমরা জানি যে তিনি একটা বিশাল বড় তত্ত্বের কথা আমাদের সামনে তুলে ধরেছিলেন, যেটা আমরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি। কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারছি আমরা জানবো, কিন্তু নামটা কি ছিল, তার তত্ত্বের নামটা কি ছিল একটু আগে বলে দিয়েছি, বলুন। Trial and error method. হ্যাঁ, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তাহলে তার তত্ত্বের নাম হচ্ছে কি? ট্রায়াল অ্যান্ড এরর। থিওরি লিখি, মেথড বা থিওরি একই কথা এখানে। তাহলে তিনি ট্রায়াল এবং এরর থিওরির জনক, তাই তো? তিনি 1904 সালে অ্যানিম্যাল ইন্টেলিজেন্সের উপর একটি বই লিখেছিলেন। মানে বই তো বলবো না, এটাকে জার্নাল বলা যেতে পারে। আমরা এবার উপরের দিকে লিখছি অ্যানিম্যাল ইন্টেলিজেন্স। তো পুস্তিকাটার নাম কি বা জার্নালটার নাম কি? অ্যানিম্যাল ইন্টেলিজেন্স। এই অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বলে যিনি যে শিখন জার্নালটা প্রকাশ করেছিলেন, সেখানে তিনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে এই যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, স্টিমুলাস এবং রেসপন্স, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ যদি সংযোগ স্থাপন করা যায়, যদি কানেকশন তৈরি করা যায়, বন্ডিং যদি তৈরি করা যায় এই দুটোর মধ্যে, তবেই কিন্তু শিখন হবে। এবং সেই জন্যই এই তত্ত্বকে বলা হয় সংযোজনবাদ। তাহলে তিনি কোন জার্নালে এসআর বন্ডিং এর কথা বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন? Animal intelligence. অ্যানিমাল ইন্টেলিজেন্স। এবং তিনি কার বই দেখে, কার বই পড়ে তিনি সাইকোলজিতে তার ইন্টারেস্ট গ্রো করেছিল? উইলিয়াম জোন্স। উইলিয়াম জেমস।
জোনস না, কিন্তু উইলিয়াম জোনস হচ্ছে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, উনি না, আচ্ছা এটা জেমস। হচ্ছে উইলিয়াম জেমস। ঠিক আছে, তাহলে তার বইটার নাম কি, যে বইটা পড়ে তিনি এরকম একটা আবেগ তাড়িত হয়ে গিয়েছিলেন সাইকোলজির ক্ষেত্রে, তাহলে বইটার নামটা আমরা এখানে একটুখানি লিখে রাখি, দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি। দ্য প্রিন্সিপালস বানান দেখবেন, অফ সাইকোলজি, প্রিন্সিপাল না কিন্তু প্রিন্সিপালস, সাইকোলজি। দেখা যাচ্ছে বইটার নাম দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি, বইটার নাম দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সকলে একটু বলবেন, হ্যাঁ, আমি নিজে বুঝতে পারছি না তো যে দেখা যাচ্ছে কিনা, তো আপনারা যদি একটু কাইন্ডলি বলে দেন তাহলে। দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ। তাহলে দেখুন, এসআর বন্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এস মানে হচ্ছে আমরা বলবো স্টিমুলি বা স্টিমুলাস, আর আর মানে আমরা বলবো রেসপন্স। তাহলে দুটোর মধ্যে বন্ডিং তৈরি হলে তবেই যথাযথ শিখন হয়, এই কথাটি তিনি তার জার্নালে বললেন, যে স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক তৈরি করা যায় তবেই যথাযথ শিখন হবে, এবং এই তত্ত্বকেই সেই জন্য বলা হয় সংযোজনবাদ তত্ত্ব বা সংযোজনবাদ বলা হয়। কি বললাম বুঝতে পেরেছেন সকলেই? যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন আরো পরিষ্কার, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন কথাগুলো, যে ইয়েল থর্নডাইকের যে তত্ত্ব তার মূল কথা কি, যদি বলে যে মানে মেইন ফিচার্স অফ কানেকশনিজম বা মেইন ফিচার্স অফ ইয়েল থর্নডাইকস থিওরি, যদি বলে যে ইয়েল থর্নডাইকের থিওরির মেইন ফিচার্সটা কি, মূল বৈশিষ্ট্যটা কি, তাহলে এক কথায় বলতে পারে, ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে, যখন তখন প্রশ্ন হতেই পারে এটা, যে সংযোজনবাদ বা কানেকশনিজম বা ইয়েল থর্নডাইকের তত্ত্বের যে মূল মানে বৈশিষ্ট্যটি, ফিচার, সেটা কি? তাহলে আপনারা কি বলবেন, উত্তর কি দেবেন? আপনারা উত্তর কি দেবেন? এখানে স্টিমুলাসটা আগে হয়, তার রেসপন্সটা পরে হয়। হ্যাঁ, আপনারা এইটা বলবেন যে স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি হওয়ার কারণেই শিখন সম্ভবপর হয়, এই তত্ত্বের মূল কথা, যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্স এই দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বা সংযোগ বা বন্ধন বা কানেকশন যাই বলুন না কেন, সেটা তৈরি হওয়ার কারণেই যথাযথ শিখন সম্পন্ন হয়, সেই জন্য একে সংযোজনবাদও বলা হয়। কি বললাম বুঝতে পেরেছেন কথাটা? তাহলে হ্যাঁ, তাহলে মনে করুন আপনি ক্লাসে গেলেন, গিয়ে একটি বাচ্চাকে অঙ্ক করতে দিয়েছেন, একটা অঙ্ক দিয়েছেন, সেই অঙ্কটি সে গাণিতিক ফর্মুলা জানে না, কিন্তু সে বিভিন্ন রকমের মানে যথাযথ গাণিতিক ফর্মুলা, মনে করুন একটি গাণিতিক সমস্যা দিয়েছেন আপনি, ধরে নিন ক্লাসে গিয়ে, তাহলে গাণিতিক সমস্যাটা সমাধান করতে গেলে গাণিতিক সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা কেমন হতে হবে না, নির্ভুল সূত্র হতে হবে, কিন্তু নির্ভুল সূত্র প্রয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেই শিক্ষার্থী বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করছে, কিন্তু সেই সূত্র প্রয়োগ করার কারণে গাণিতিক সমস্যার সমাধান করতে পারছে না। কিন্তু যখন সে নির্ভুল সূত্রটি প্রয়োগ করতে পারলো বা পারবে, তখনই কিন্তু সে গাণিতিক সমস্যার সমাধানটি খুব হামেশাই বা খুব সহজেই কিন্তু করে উঠতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে গাণিতিক সমস্যা কি, গাণিতিক সমস্যাটা কি, সমস্যা হচ্ছে উদ্দীপক। গাণিতিক সমস্যাটা কি, আপনার সামনে একটা সমস্যা দিলাম আমি, তাহলে সমস্যাটা কি, উদ্দীপক, তাই তো? হ্যাঁ স্যার। আর সূত্রটা প্রয়োগ করলাম, সূত্রটাকে কি বলে? রেসপন্স। তাহলে বলুন তো, এই পারস্পরিক বন্ধন তৈরি হলো তবেই এই সমস্যার সমাধান হলো, তাহলে এটাকে আমরা ট্রায়াল এন্ড এরর মেথড বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি তো? স্যার এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করে দেবেন স্যার? হ্যাঁ, অবশ্যই ক্লিয়ার করে দেবো, আরেকবার ভালো করে শুনুন। আপনি ক্লাসে গেলেন,
গিয়ে বাচ্চাদেরকে একটি অঙ্কের সমস্যা দিলেন। সেই সমস্যাটি তাদের সামনে যখন উপস্থাপিত হলো তখন সেটা তাদের কাছে উদ্দীপক, কারণ সেটাকে তারা উদ্দীপক মানে কি? উদ্দীপক মানে হচ্ছে আমাকে মোটিভেট করছে এই কাজটা করতে হবে, কি ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, যে স্টিমুলাস করতে গেলে মানে স্টিমুলাসের এগেনস্টে আমাকে একটা রেসপন্স করতে হবে, ঠিক কি ঠিক না? ঠিক তো? স্টিমুলাসের এগেনস্টে আমাকে একটা রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। করতে হবে। তাহলে আমি যদি রেসপন্স করতে যাই তাহলে আমি কি সঙ্গে সঙ্গে রেসপন্স করতে পারবো? নিশ্চয়ই পারবো না। পারবো, কিন্তু এটা ভুল হবে, এটা না, বারবার ভুল হবে। পারবো, কিন্তু তার জন্য আমার কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। কি জিনিসের প্রয়োজন হবে বলুন তো? আমি যদি রেসপন্স করতে যাই, আমি রেসপন্স করতেও পারি নাও করতে পারি, কিন্তু রেসপন্স আমাকে করতে হবে, তখনই করতে হবে যদি কিনা আমার মধ্যে প্রেষণা জাগে। কি জাগে? ঠিক করে ভাবুন তো, যে আমি যখন আমার মধ্যে যদি প্রেষণা না জাগে, আমার মধ্যে যদি মোটিভেশন না জাগে, যেটাকে ইংরেজিতে মোটিভেশন বলা হয়, সেই মোটিভেশন যদি আমার মধ্যে না তৈরি হয় তাহলে কি আমি সেই উদ্দীপকের প্রতিক্রিয়া করতে সমর্থ হব? নিশ্চয় হব না। হ্যাঁ স্যার। বাকিরা বলুন, হব কি হব না? হব না স্যার। একদম হব না। তাহলে আমার প্রেষণা তো দরকার পড়লো, তার সাথে সাথে আরেকটা জিনিসের দরকার পড়লো। জানেন কি জিনিস? যেটা না থাকলে আমরা এগোতে পারি না, শিখন আমাদের হয় না। তাড়না। কি লিখেছি ওখানে? তাড়না। তাহলে তাড়নাকে ইংরেজিতে বলে ড্রাইভ। ড্রাইভ। আচ্ছা, আমার মধ্যে যদি সঠিক সূত্র প্রয়োগ করার তাড়না না জাগে, বা আমার মধ্যে যদি সঠিক সূত্র প্রয়োগের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করব এই প্রেষণা যদি না জাগে, এই মোটিভেশনটা যদি না জাগে, তাহলে আমি কি স্টিমুলাসের এগেনস্টে যে রেসপন্সটা করার দরকার হয় সেটা কি করতে পারবো? না। না। পারবো না পারবো না? বলুন, সবাই বলুন। না স্যার। না স্যার। একদমই পারবো না। কারণ আপনি নিজেই ভাবুন যে আপনার মধ্যে, আচ্ছা আমি আপনাকে বললাম যে আপনার খিদে পেয়েছে, আপনার সামনে খাদ্য রাখা হয়েছে, আপনার খাদ্যটা দেখে খিদের সময় আপনার যে খাদ্যের প্রতি একটা আগ্রহ জন্মাবে যে আমাকে খাবারটা খেতে হবে, আপনি যে হাত বাড়িয়ে খাবারটার দিকে এগিয়ে যাবেন বা হাতটা বাড়িয়ে দিয়ে খাবারটা তুলে নেবেন, মুখের মধ্যে প্রবেশ করাবেন, তাহলে এই খাদ্যটা কি? খাদ্যটা আমাদের স্টিমুলাস, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। খুব ভালো কথা। আর এই যে আপনি খাদ্য পেয়ে হাতটা ওখানে বাড়িয়ে দিলেন খাবার প্লেটটা তুলে নেওয়ার জন্য, সেটা কি রেসপন্স, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন তো, এই খাদ্য আমার সামনে রয়েছে আর আমি খাবারের কাছে হাতটা বাড়িয়ে দিলাম সেই প্লেটটা তোলার জন্য, তার মাঝখানে দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে আপনার তাড়না কাজ করেছে, আপনার মোটিভেশনও কাজ করেছে। তো দেখুন কিভাবে কাজ করেছে। আপনার খিদে লেগেছে বলেই আপনি খাবারের প্লেটে হাতটা বাড়ালেন, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আপনার ওই যে খাবারের যে খিদেটা লেগেছে, ওই খিদেটাকে আমরা বলছি ড্রাইভ। ওই খিদেটাকে আমরা কি বলছি? ড্রাইভ। তাড়না। ইয়েস অর নো? একদম সঠিক কথা, যে আমার মধ্যে তাড়নাটা জেগেছে। এইবার আমার মধ্যে মোটিভেশনটা কি? যে আমার খিদেটা পেয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত, আমি তাড়িত হচ্ছি যে খাবারের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। এই তো আমার মোটিভেশন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে বলুন, প্রত্যেকটা স্টিমুলাস এবং প্রত্যেকটা রেসপন্স এর মধ্যে বন্ধন তৈরি করতে গেলে আমাদের প্রেষণা, তাড়না এই দুটো জিনিসের প্রয়োজন আছে কি নেই? আছে। স্যার আছে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম ইন্টারভিউ বোর্ডে, যে বলুন তো স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে পারস্পরিক বন্ধনটাকে দৃঢ় করবার জন্য, শক্তিশালী করবার জন্য আপনার আর কি কি মানে অনুষঙ্গের প্রয়োজন হয়, কি কি অ্যাসোসিয়েশনের প্রয়োজন হয়? প্রেষণা আর motivation and drive. ইয়েস। অর্থাৎ ইংরেজিতে যেটাকে মোটিভেশন বলে সেটাকে বাংলায় বলে প্রেষণা, আর ড্রাইভ অর্থাৎ তাড়না। এই দুটো জিনিসের আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই জন্য
এই স্টিমুলাস এবং রেসপন্সের জন্য এই যে পারস্পরিক বন্ধন হচ্ছে, এর জন্য দরকার হয় আরো কিছু মানসিক প্রতিক্রিয়ার প্রয়োজন হয়। সেই জন্য এই তত্ত্বকে অনুষঙ্গবাদও বলা হয়। কি বলা হয়? অনুষঙ্গবাদও বলা হয়। হ্যাঁ, অনুষঙ্গবাদ মানে ইংরেজিতে যেটাকে বলে অ্যাসোসিয়েশনিজম। তাহলে ইংরেজিতে আমরা এটাকে কি বলবো? অ্যাসোসিয়েশনিজম। তার মানে ভালো করে বুঝুন, স্টিমুলাস এবং রেসপন্সের এই দুটোর মধ্যে বন্ধন তৈরি করবার জন্য কিছু জিনিস আমাদেরকে সাহায্য করছে, আমাদেরকে অ্যাসোসিয়েট করছে, সহযোগিতা করছে। তা সেই জিনিসগুলো কি কি আমাদের? প্রেষণা, তাড়না, তাই তো? সবাই একদম ক্লিয়ার করেছেন এই তত্ত্বটা? এখানে বুঝতে পেরেছেন সবাই? স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার বলছি যে প্রেষণা তাড়নার মধ্যে পার্থক্যটা গুলিয়ে আছে, মানে যেটা খিদে পাচ্ছে সেটা তো তাড়না, প্রেষণা কোনটা? প্রেষণা তাড়নার মধ্যে সম্পর্ক আপনারা বলার চেষ্টা করুন, তারপরে মানে অন্য কেউ দেখি বলতে পারে কিনা, তারপরে আমি বলছি। অন্য কেউ একটু দেখি চেষ্টা করে, কেউ পারে কিনা। মানে অন্য একটা এক্সাম্পল যেটা দিয়ে হচ্ছে বলছি। প্রেষণা, আমাদের আমি যদি যখন খাবার জন্য প্লেটটা তোলার জন্য হাত বাড়াচ্ছি সেটা হচ্ছে তাড়ানো। আমি একটা এক্সাম্পল বলছি। না, আমি ওইভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি, হ্যাঁ ওটা তো একটা উদাহরণ দিলেন। আমি বলতে চেয়েছি যে পার্থক্যটা কি হতে পারে, এর মধ্যে পার্থক্য কি? কোনো একটা কাজকে যখন আমরা মানে কাজের জন্য কাজটা করার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাড়না, মানে কোনো পরীক্ষা আছে সেটা থেকে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, সেটা হচ্ছে তাড়না। আর ওই যে ভালো রেজাল্ট করে চাকরি পেতে হবে, এটা হচ্ছে প্রেষণা, মোটিভেশন। আচ্ছা, বাকিরা দু একজন বলার চেষ্টা করুন। স্যার আমি একবার বলছি হ্যাঁ এটা কি বলুন। এরকম হতে পারে যে আমার খিদে পাচ্ছে বা আমার পরীক্ষার পারতে হবে, সেটা আমার ভেতর থেকে যেটা আসছে সেটা তাড়না, কিন্তু বাইরে থেকে কেউ মোটিভেট করছে যে না তুমি পারবে, চেষ্টা কর, বা কোনো কিছু দিয়ে হেল্প করছে, সেটা কি? হ্যাঁ বলা যেতে পারে, ওটাকে বলা যেতে পারে। কিন্তু আর আর কোনো কিছু? এক কথায় যদি আমরা বলি প্রেষণা কাকে বলে, প্রশ্ন করতে পারে যে প্রেষণা কাকে বলে, আপনি উত্তর দেবেন যে কোনো লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি যে আন্তরিক তাগিদ অনুভব করে তাকে প্রেষণা বলে। কি বললাম বুঝতে পেরেছেন? আরেকবার বলছি শুনুন। কোনো লক্ষ্য অর্জনের জন্য, ভালো করে শুনবেন, কোনো লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি যে আন্তরিক তাগিদ অনুভব করে তাকে বলা হয় প্রেষণা। কি বললাম বোঝা গেল? কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাড়না তাহলে কি? ওই তো তাড়না হলো তাড়না আমাদের যেটা আমাদের কোনো অভাব কিছু বোধ থেকে তাগিদটার পর্যন্ত যাওয়ার জন্য যে অভাবটা ফিল করি সেটাই হচ্ছে তাড়না। ইয়েস, অভাব। অর্থাৎ কোনো একটা কিছুর অভাব থেকে আমাদের মধ্যে সেই তাড়না জন্মায় এবং তাড়না আমাদেরকে প্রেষণা যোগায়, তাই তো? আচ্ছা, প্রথমে আমরা যদি বলি শিখনের ধাপে, আমরা কি প্রথমে প্রেষণা বলবো না প্রথমে তাড়না বলবো? প্রথমে তাড়না, তারপরে প্রেষণা। প্রথমে আমাদের অভাববোধ তৈরি হয়, তারপরে সেই অভাববোধটাকে পূর্ণ করবার জন্য বা পূরণ করবার জন্য আমাদের মধ্যে প্রেষণা তৈরি হয়। তারপরে আমরা লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাই এবং সেই রূপ বা ততরূপ ব্যবস্থা নিই। তার ফলেই কিন্তু আমাদের কোনো কার্য সম্পন্ন হয়। তাহলে ভালো করে বুঝুন, প্রথমে তাড়না, নেক্সট প্রেষণা। কি বললাম বুঝতে পেরেছেন মৌপিয়া দাস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে আপনার একটা অভাব আছে, সেই অভাবটাকে পূর্ণ করতে চান আপনি, সেই হ্যাঁ স্যার। পূর্ণ করবার জন্য আপনার মধ্যে প্রেষণা জাগলো। তাহলে সেই অভাবটা আমাদের মধ্যে তাড়না তৈরি করলো এবং তাড়না আমাদেরকে মোটিভেট করলো যে তুই এই জিনিসটা পূর্ণ করতে গেলে তোকে এই কাজটা করতে হবে। হ্যাঁ স্যার, ওটা তাড়না। আমার টাকার অভাব, আমার টাকা নেই, আমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমার টাকার অভাব এবং টাকা আমাকে লাভ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার তাড়না যে আমার অভাব আছে। তখন যেমন আমার খিদে লেগেছিল,
তাহলে আমার কি খাবারের অভাব ছিল না? হ্যাঁ স্যার। ওইটা আমার তাড়না ছিল, আমি বলেছিলাম না তাড়না মানে খিদে, বলেছিলাম তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমার অভাবটা হচ্ছে তাড়না, এবং সেটাকে লাভ করবার জন্য দেখা গেল আমার টাকার অভাব, আমি সেই তাড়নাটাকে পূর্ণ করবার জন্য কি করছি, আমি চুরি করলাম, কথার কথা বলছি, সিরিয়াসলি নেবেন না, চুরি করলাম বা ডাকাতি করলাম বা ছিনতাই করলাম, সেই লক্ষ্য পূরণের জন্য আমি আগে নিজের মেন্টালিটিকে আমি শক্তিশালী করলাম বা দৃঢ়তা দিলাম, সেটাকে বলা হচ্ছে প্রেষণা। কি বললাম বুঝতে পেরেছেন? স্যার এক্ষেত্রে খাবারটা যে খিদে লাগাটা তো হলো তাড়না, তো এক্ষেত্রে প্রেষণা কোনটা স্যার? হাত বাড়ানোকে প্রেষণা বলবো? হাত খাবারের বাড়ানোকে ক্ষেত্রে কোনটাকে প্রতিক্রিয়া, হ্যাঁ, তাহলে হাত খাবারের ক্ষেত্রে বাড়ানো প্রেষণা প্রতিক্রিয়া। কোনটা স্যার? প্রেষণা, প্রেষণা হচ্ছে মানসিক ভাবে হয়, ভালো করে বুঝবেন। প্রেষণা কখনো যান্ত্রিক পদ্ধতি নয়, প্রেষণা সবসময় মানসিক পদ্ধতি। অর্থাৎ আমার খিদে লেগেছে, এটা যেমন আমার হাঙ্গারটা, যেমন আমার ড্রাইভ বা আমার তাড়না, ঠিক তেমনি ভাবে খাবার অর্জন করতে হবে বা খিদে পেয়েছে আমাকে খেতে হবে, এই যে মানসিক অবস্থা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রেষণা। বুঝতে পেরেছেন? হ্যাঁ আরেকবার বলুন তো কি বললাম আমি? স্যার, আমার যে খিদে লেগেছে সেটা আমার অভাব বোধ, সেটা হলো আমার তাড়না। আর এই Yes. খাবার যে খেতে হবে, সেটা যে আমার মানসিক ভাবে যেটা আমি বুঝতে পারছি যে আমার খাবারের দরকার আছে, সেটা হলো স্যার প্রেষণা। ইয়েস, আমি মানসিক দিক থেকে আমি সেই আন্তরিক তাগিদ অনুভব করছি যে না আমাকে খেতে হবে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে হবে। তাহলে খিদে পাওয়াটা হচ্ছে ড্রাইভ, বা ক্ষুধাটা হচ্ছে বা হাঙ্গারটা হচ্ছে ড্রাইভ, আর সেই ক্ষুধাটাকে নিবৃত্ত করবার জন্য আমাকে খেতে হবে, এই মানসিক অবস্থাটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে প্রেষণা। আমি পরীক্ষায় বাজে রেজাল্ট করেছি, তাহলে সেটা হচ্ছে আমার তাড়না। পরের পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে অত্যধিক পরিশ্রম করতে হবে, আমাকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি এফোর্ট দিতে হবে, এই যে মানসিক অবস্থাটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রেষণা। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে আর আর নিশ্চয়ই প্রেষণা তাড়নার মধ্যে পার্থক্য বুঝতে অসুবিধা নেই। না স্যার। বুঝতে পেরেছেন ম্যাডাম? হ্যাঁ স্যার, তাড়নাটা হ্যাঁ স্যার, হচ্ছে হ্যাঁ বুঝতে শারীরিকভাবে পারছি। আসছে, আর প্রেষণাটা মাথা থেকে আসছে। বাহ, এই তো। সহজে বললাম ওটা। হ্যাঁ, একদম সহজে বলে ফেলেছেন। এবার সহজে মনে রেখে ইন্টারভিউতে যাবেন, ঠিক আছে? আচ্ছা। এইবার দেখুন, তাহলে আমরা স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে তাহলে কি দেখলাম আমরা? স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে কি তৈরি হলো? একটা বন্ডিং তৈরি হলো, হ্যাঁ কি না? হুম। হ্যাঁ স্যার। স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে কি তৈরি হলো? বন্ড বন্ড তৈরি হয়েছে। তাহলে এই যে বন্ডটা তৈরি হলো, এইটাকেই বলা হচ্ছে সংযোজন বাদ। বাদ, বা এটাকেই বলা হচ্ছে কি কানেকশনিজম, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে ঝটাপট উত্তর দিয়ে দিন যে থন্ডাই কার উপরে পরীক্ষা করেছিল? কুকুর, বিড়াল, মাছ। কুকুর, বিড়াল, মানুষ। বিড়াল। হ্যাঁ, এবার ওনার যে পরীক্ষাটি রয়েছে ট্রায়াল এন্ড এরর মেথডের, সেই পরীক্ষাটি কার উপরে তিনি করেছিলেন? বিড়ালের উপর। ইঁদুর, বিড়াল, মাছ। বলুন, একটা করে বলুন, ইঁদুর ছিল। বিড়াল। বলুন বলুন। বিড়াল বিড়াল ছিল এটা। বিড়াল হ্যাঁ, বিড়াল বিড়াল ছিল, বিড়াল। থর্নডাইকের বিড়াল, প্যাভলভের কুকুর, আর স্কিনারের ইঁদুর। ইন্দুর, ইঁদুর। হ্যাঁ ইন্দুর, র্যান্দুরা থেকে এসছে ইঁদুর, জানেন এটা? র্যান্দুরা এই শব্দটা থেকে এসছে, ইন্দুর থেকে এসছে ইঁদুর, ধ্বনি পরিবর্তন হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, বিড়ালের উপরে করেছে, ঠিক তো? হ্যাঁ স্যার। করেছে অনেকের উপরেই, কিন্তু অ্যাকচুয়াল যে ট্রায়াল এন্ড এরর মেথডের যে পরীক্ষাটি, ট্রায়াল এন্ড এরর মেথডের যে পরীক্ষাটি, সেটা তিনি করেছেন কার উপরে? করেছেন বিড়ালের উপরে, একটা ক্ষুধার্ত বিড়ালের উপরে করেছেন। আচ্ছা বলুন তো, বিড়ালটি যদি ক্ষুধার্ত না হতো, তাহলে কি ওর স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে কানেকশন তৈরি হতো? না স্যার, হতো না।
তাহলে এতদিন ধরে আমরা পড়ে আসছি, অথচ এই বেসিক জিনিসটা কোনোদিন তো ভাবিনি যে আমরা পড়ে আসছি, আমরা এডুকেশন পড়েছি, আমরা ডিএলএড করেছি, আমরা টেট পাস করে গেছি, আমরা ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করছি, কিন্তু আপনারা কি সকলেই জানতেন যে স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে বন্ধন তৈরি করতে গেলে ড্রাইভ আর পেশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বা অন্যান্য মানসিক প্রতিক্রিয়া যেমন সংবেদন, পারসেপশন, মানে যেটাকে প্রত্যক্ষণ বলা হয়, সেইগুলোরও প্রয়োজন আছে। এগুলো কি আপনারা জানতেন ডিটেলসে? আপনারা পড়ে এসছেন এতদিন না ধরে, স্যার। আপনারা পড়ে এসছেন স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে বন্ধন তৈরি হলো, সেটাকে সংযোজনবাদ বলা হয়, যার স্রষ্টা হচ্ছে ইএল থর্নডাইক। তার পরীক্ষার নাম ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তিনি বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন, বিড়ালটি ছিল ক্ষুধার্ত। এই দ্যাটস এনাফ, এইটুকু পড়ে এসছেন, হ্যাঁ ইয়েস অর নো? একদম স্যার। কিন্তু না, এটুকুই যথেষ্ট নয়, আমাকে জানতে হবে এর মধ্যে এই যে বন্ডিং তৈরি হচ্ছে, এর মধ্যে এই জায়গাটায় বেশ কিছু মানসিক প্রতিক্রিয়া কাজ করে, যেমন প্রেষণা, যেমন তাড়না। আগে তাড়না, তারপরে প্রেষণা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এই কানেকশনিজম বা সংযোজনবাদের, এইটুকু মাথায় রাখতে হবে। তাহলে বিড়ালের উপরে তিনি পরীক্ষা করেছিলেন, খুব ভালো কথা। তিনি আরো অনেকের উপরেই পরীক্ষা করেছিলেন, কিন্তু আমাদের পরীক্ষাটি বিড়ালের উপরে ছিল। তো এখান থেকে থর্নডাইকের যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটি সম্পর্কে আমাদের কি কোনো জটিলতা রয়েছে যে কিভাবে তিনি পরীক্ষা করেছিলেন? তিনি একটা বাক্স এনেছিলেন, সেই বাক্স মধ্যে বিড়ালটিকে আটকে দিয়েছিলেন, ক্ষুধার্ত বিড়ালটিকে। তারপরে ওই বাক্সের মধ্যে একটা লিভার ছিল, সেই লিভারে প্রেস করলে সেই লিভারের সঙ্গে একটা তার যুক্ত ছিল দরজার সাথে, সেই লিভারে প্রেস করলে দরজা খুলে যাবে, এবং তারপরে বাইরে থাকা যে খাবারের প্লেট, সেখানে বাইরে বেরিয়ে এসে সে খাদ্য গ্রহণ করতে পারবে। এইটাই তো পরীক্ষা ছিল, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার বলছেন যে, মানে সচেতন ভাবে বলছেন তো? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ, তাহলে একদম ওটাই ছিল। তাহলে কি করেছিল বিড়ালটি? বিড়ালটিকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল, একটা বাক্সটা একটা দরজায়, মানে দরজাটা ছিটকিনি দিয়ে আটকানো ছিল, দরজাটা বন্ধ ছিল, বাক্সের দরজা বন্ধ। বাক্সের মধ্যে কি ছিল? বাক্সের মধ্যে একটা লিভার ছিল। লিভার মানে একটা বোতাম টাইপের বা একটা যন্ত্র, যেটা প্রেস করলে এই লিভারের সঙ্গে একটা তার যুক্ত ছিল, তার। সেই তারটা গিয়ে যুক্ত ছিল দরজাতে। সেই দরজার সঙ্গে যে তারটা লাগানো ছিল, লিভার প্রেস করলে তারটা সরে গিয়ে দরজাটা খুলে যাচ্ছিল। তো এবার কথা হচ্ছে, বিড়ালটাকে ঢুকিয়ে দেওয়া হলো, বাইরে খাবার রাখা হলো, বিড়ালটা ক্ষুধার্ত ছিল। ক্ষুধার্ত না হলে পরীক্ষা হবে না, কারণ দেয়ার ইজ নো মোটিভেশন, দেয়ার ইজ নো ড্রাইভ। তাহলে কোনো ড্রাইভ নেই, কোনো মোটিভেশন নেই, পরীক্ষা কি করে হবে? আমি তোমাদেরকে বলছি, মানে আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে পড়ুন। ইন্টারভিউ আছে সামনে, চাকরি পেলেই 34,000 টাকা বেতন, জানেন তো? করে নোট আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আপনি তুলবেন টাকাটা, তুলে মন মতো 2 মাসের টাকা জমিয়ে একটা আইফোন কিনবেন। তাহলে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মাধ্যমে আমি আপনাদেরকে কি করছি? মোটিভেট করছি। কি করছি? মোটিভেট করছেন। এইবার আপনার সামনে একটা ড্রাইভ আছে, আপনার ড্রাইভ আছে, কিন্তু আপনি যদি মোটিভেটেড না হন, তাহলে আপনি জীবনেও সেই রেসপন্সটি করবেন না। তাহলে আমরা আপনাদেরকে মোটিভেট করছি, আমরা আপনাদেরকে তাড়িত করছি। আপনারা যদি তাড়িত হন, তাহলে একদম স্টিমুলাস। কোনটা স্টিমুলাস আপনাদের ক্ষেত্রে বলতে পারবেন? আপনাদের ক্ষেত্রে কোনটা স্টিমুলাস? আপনার কথাগুলো যে খেতে হবে। খেতে হবে, আমার এই কথাগুলো একদমই না। ইন্টারভিউ। ইয়েস, ইন্টারভিউ। ইথিকা ম্যাডাম ভয়তে ভয়তে বলে ফেলেছেন যে ইন্টারভিউ হচ্ছে স্টিমুলাস। একদম ঠিক, আমার কথাগুলো এখানে স্টিমুলাস নয়, ঠিক আছে? উদ্দীপক হচ্ছে যেটার জন্য আপনি প্রতিক্রিয়াটা করছেন। আপনি ইন্টারভিউয়ের জন্য প্রতিক্রিয়া করছেন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নাকি অন্য হ্যাঁ, কিছুর জন্য করছেন? না, ইন্টারভিউর জন্য। হ্যাঁ, ইন্টারভিউয়ের জন্য প্রতিক্রিয়া করছেন। কি প্রতিক্রিয়া করছেন? এই যে আপনারা খুব সুন্দরভাবে সমবেতভাবে আমার ক্লাসে এসে উপস্থিত হয়েছেন, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা মন দিয়ে কথাগুলো শুনছেন, আপনারা রেসপন্স করছেন।
তো এই যে রেসপন্স গুলো আপনারা করে চলেছেন, এর জন্য আপনি উদ্দীপকের দিকে এগোচ্ছেন, আপনার উদ্দীপককে আপনি সঠিক জায়গায় পাওয়ার জন্য চেষ্টা করছেন, সঠিকভাবে পাওয়ার জন্য। তাহলে ভালো করে ভাবুন যে আপনার ইন্টারভিউ আপনার কাছে উদ্দীপক, এই যে আপনি হার্ড ওয়ার্কিং করছেন, আপনি পড়াশোনা করছেন, সঠিক গাইডেন্সের সঙ্গে এগোচ্ছেন, দ্যাট ইজ কল্ড রেসপন্স। ইয়েস অর নো? Yes. একদম। তাহলে বিড়ালটা যদি ক্ষুধার্ত না হতো তাহলে কি তার কোন রকম মানে প্রতিক্রিয়া করতো? সে নিশ্চয় করতো না, না স্যার। করতো না। তাহলে বিড়ালটাকে কেমন বিড়াল হতে হবে এখানে আমি লিখে দিই একটু আপনাদের সুবিধার্থে। কি বিড়াল? ক্ষুধার্ত বিড়াল, বাক্সের মধ্যে আবদ্ধ, দরজা বন্ধ বাক্সের, বাক্সের মধ্যে একটা লিভার আছে, লিভারের সাথে তার যুক্ত আছে, দরজায় গিয়ে আটকানো আছে, বাক্সের লিভারে চাপ দিলেই তার সরে গিয়ে দরজা খুলে যাবে, বাইরে বেরিয়ে এসে খাবার পাবে। এর জন্য ওকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়নি যে, বিড়ালটাকে কিন্তু থন্ডাইক দেখিয়ে দেয়নি যে এইখানে চাপ দাও, এই লিভারে চাপ দিলে তোমার দরজা খুলে যাবে, এটা কিন্তু দেখায়নি। ও কিন্তু বারবার মানে প্রচুর রকমের রেসপন্স করছে, বিভিন্ন রেসপন্স করছে, বিভিন্ন রেসপন্স করছে, কিন্তু একটা রেসপন্সও সঠিক জায়গায় লাগছে না, কারণ সে লিভার প্রেস করতে পারছে না। কিন্তু যখন সে সঠিক লিভারটাকে প্রেস করে দিল তখন তারটা সরে গিয়ে দরজাটা খুলে গেল, সে বাইরে বেরিয়ে আসলো। এই রকম পরীক্ষা আরো কয়েকবার করা হলো, পুনরাবৃত্তি করা হলো, ফলে দেখা গেল প্রথমবারে যে সময় লেগেছিল দ্বিতীয়বারের সেই সময় একটু কম লাগলো, তৃতীয়বারে আরেকটু কম লাগলো, বারবার পরীক্ষা করার মাধ্যমে দেখা গেল সে খুব সহজেই দরজা বন্ধ অবস্থায় লিভারের চাপ দিয়ে তারের সাহায্যে দরজা খুলে যাচ্ছে এবং বাইরে বেরিয়ে এসে খাবার নিচ্ছে। তাহলে দ্যাট ইজ কল্ড ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল মানে চেষ্টা বা প্রচেষ্টা, এরর মানে ভুল। তাহলে আমি যত প্রচেষ্টা করব তত আমার ভুল হবে। আচ্ছা বলুন তো, পরীক্ষার আগের দিন আপনি রিভাইজ করেন না করেন না? হ্যাঁ করি স্যার। স্যার। তাহলে এই যে রিভাইজ করেন এটা কোন তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে? ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল এন্ড এরর মেথড। একটি বাচ্চাকে আপনি বাড়িতে কাজ দিলেন, বাড়িতে পড়াশোনা করতে বলছেন, এটা কেন বলছেন আপনি? আপনি জানেন যে সে যদি প্রচেষ্টা না করে তাহলে সে অনেকগুলো ভুল করতে পারে। সেই জন্য আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলি বানান ভুল লিখলে তাদেরকে বলি বারবার করে বানান প্র্যাকটিস করো, বারবার বানানটা লেখো, বারবার লেখো, প্রচেষ্টা করো। তাহলে এগুলো আমাদের ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার। অবশ্যই যাবে কি যাবে না? হ্যাঁ স্যার। যাবে। হ্যাঁ ঠিক হয়, যাবে। ভুলের পরিমাণটা কমে যাবে। আচ্ছা, ভেরি গুড। ভুলের পরিমাণ কমে যাবে, একটা সময় দেখা যাচ্ছে সে ওই বিশেষ ক্ষেত্রে আর কোনো ভুলই করলো না, ঠিক কি না? হ্যাঁ স্যার। যেমন আপনি আজকে দাঁড়িয়ে বলতে পারছেন যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আপনি জানেন কারণ আপনি বারবার প্র্যাকটিস করেছিলেন এবং সেই জন্য আপনার মনের মধ্যে এই সূত্রটা গেঁথে গিয়েছে। এবার একটা বাচ্চা শিশু শিক্ষার্থী ক্লাস 6-এ পড়ে, বা 6-এ তো বীজগণিত নেই, 7-এ আছে, তো 7-এর একটা শিক্ষার্থীকে আমি যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বুঝাই বা প্রথমেই যদি করতে দিই তাহলে নিশ্চয়ই সে সঠিকটা করতে পারবে না, বা এই সূত্র প্রয়োগ করে যাবতীয় অঙ্ক যেগুলো করতে হয় সেগুলো করতে পারবে না। পারবে কি? না স্যার। তাহলে তাকে বারবার এই সূত্রটার যে উদাহরণগুলো রয়েছে বা প্রয়োগগুলো রয়েছে সেটাকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই সে নির্ভুল করতে পারবে উত্তরগুলো। সেই জন্যই ট্রায়াল অ্যান্ড এরর মেথড এত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আপনি নিজেই ভাবুন পড়াশোনার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ এই তত্ত্বটি। আপনি নিজে বারবার প্র্যাকটিস করছেন। আজকে ইতিহাসের শর্ট কোশ্চেন গুলো আপনারা লিখছেন, উত্তর লিখছেন, আমি যদি আজ থেকে 1 মাস পরে কি 2 মাস পরে হঠাৎ করে এটা আপনাকে ধরি, আপনি কি উত্তর সঙ্গে সঙ্গে দিতে পারবেন? না। পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ট্রায়াল করেননি, আপনি চেষ্টা করেননি, সেই জন্য আপনার ভুলের পরিমাণ বেড়ে গিয়েছে। আপনি আজকে চাকরির পরীক্ষায় অঙ্ক করতে বসলে অঙ্ক করতে পারেন না, সব অঙ্ক করতে পারেন না বা টাইম লাগান,
তার কারণ আপনি পরীক্ষার জন্য ট্রায়াল করেননি, আপনি চেষ্টা করেননি, আপনি ইন্টারভিউতে ক্র্যাক করতে পারছেন না বা পারবেন কিনা ভবিষ্যতের কথা যদি না পারেন তাহলে বুঝবেন আপনার ট্রায়ালে সমস্যা ছিল, আপনার ট্রায়াল কম হয়ে গিয়েছিল। তাই বারংবার ট্রায়াল করলে অবশ্যই আপনার কিন্তু সেইটা মেথড মানে এরর বা ভুলের পরিমাণ কিন্তু কমে আসবে, আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন। এটা হচ্ছে আমার কথা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগছে কিনা ক্লাস বলবেন? হ্যাঁ স্যার ভালো। ভালো না খারাপ লাগছে? আমি তো নিজেই জানি না কি লাগছে। স্যার বলছি ভালো লাগে। চাকরিটাও তো স্টিমুলাস স্যার আমাদের কাছে প্রধান। হ্যাঁ অবশ্যই চাকরিটাও স্টিমুলাস, কিন্তু চাকরি আমি একটু ব্রড সেন্সে ধরছি, আমি আরেকটু ক্ষুদ্র সেন্সে বলছি ইন্টারভিউ। কারণ আপনার সামনে এখন চাকরি পাওয়াটা বড় জরুরি বিষয় নয়, তার আগে আপনাকে ইন্টারভিউ ক্র্যাক করাটা বড় বিষয়। কারণ আপনি ইন্টারভিউ ক্র্যাক করলে আপনি চাকরি পাবেন এটা আপনি জানেন, তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার এখন একটাই অন্তরায় আছে, একটাই বাধা আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। সেই জন্য ইন্টারভিউটাকে আমি এখানে উদ্দীপক হিসেবে দেখাচ্ছি। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আমি একটা আরেকটা উদাহরণ দিই। মনে করুন আপনি ইন্টারভিউ পর্যন্ত এসেছেন, কিছু কিছু পরীক্ষায় আছে ইন্টারভিউ লাস্ট, আবার অনেক সময় ইন্টারভিউ এর পরে ভেরিফিকেশন হয়, মেডিকেল ভেরিফিকেশন হয়, মেডিকেল টেস্ট হয়, এরকম হয় না? অনেক পরীক্ষাতে আছে না, অনেক চাকরিতে। তাহলে সেক্ষেত্রে ওই মেডিকেল টেস্ট বা ডকুমেন্টস ভেরিফিকেশন এইগুলো আপনার তখন হয়ে যাবে উদ্দীপক, স্টিমুলাস। তখন ওইগুলোকে সঠিকভাবে করবার জন্য আপনি দৌড়োদৌড়ি করবেন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট নেবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, পৌরসভায় যাবেন, কি পঞ্চায়েত এলাকায় থাকলে বিডিওতে যাবেন, আপনি আপনার অ্যানুয়াল ইনকামের সার্টিফিকেট জোগাড় করবেন, আপনি আপনার প্রাইমারি স্কুলে চলে যাবেন, গিয়ে ওখানে 4 পাসের সার্টিফিকেট জোগাড় করবেন। এইগুলো আপনি করতে থাকবেন, তখন সেই মতন রেসপন্স করবেন, হ্যাঁ কি না? তাহলে দেখুন স্টিমুলাস চেঞ্জ হয়ে গেলে রেসপন্স চেঞ্জ হয়ে যায়, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য কিছু কিছু নির্দিষ্ট উদ্দীপকই কাজ করে, হ্যাঁ কি না? হ্যাঁ যেমন আমার লালাক্ষরণ হচ্ছে, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, লালাক্ষরণ হচ্ছে, এটা হচ্ছে আমার রেসপন্স। তাহলে এর পেছনে কোন উদ্দীপকটা কাজ করছে? খাদ্য, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার খাদ্যের জন্য খাদ্য দিয়েছি স্টিমুলাস, এই বিশেষ উদ্দীপকের জন্য লালাক্ষরণ হচ্ছে এটা বিশেষ প্রতিক্রিয়া। আপনি বলুন তো, যে খাদ্য দিয়েছি আপনার সামনে, আপনি কি ঘুমিয়ে পড়বেন? আপনি কি নিদ্রা যাবেন? না স্যার। না স্যার খাবো। খাবেন। তাহলে বলুন এই খাদ্যের জন্য এটা এই যে উদ্দীপকের জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা হবে? খাদ্য। খাবার খাদ্য খাওয়াটা গ্রহণ বা লালাক্ষরণ, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু যদি খাদ্য দেয়া হয় আর আপনি যদি ঘুমিয়ে যান, তাহলে কি এটা স্বাভাবিক প্রতিক্রিয়া হলো না কৃত্রিম প্রতিক্রিয়া হলো? কৃত্রিম প্রতিক্রিয়া। হ্যাঁ, তাহলে আমাদের মনে রাখতে হবে যে সংযোজনবাদে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে। আমরা যখন অনুবর্তন করব, কন্ডিশনিং করব, তখন দেখব যে স্বাভাবিক উদ্দীপক কিভাবে অনুবর্তিত হয়ে নিরপেক্ষ উদ্দীপকটাকে কিভাবে অনুবর্তন করে দিচ্ছে, সেটা আমরা পরের তত্ত্বে জানবো। কিন্তু এই তত্ত্বে আমরা এটা জানবো না। আমরা জানবো, আমি আপনাদেরকে একটা কথা তাহলে বলে দিচ্ছি, লিখেও দিচ্ছি, সেটা হচ্ছে বিশেষ কিছু উদ্দীপকের জন্য বা বিশেষ উদ্দীপকের জন্য বিশেষ প্রতিক্রিয়া কাজ করায় বা বিশেষ প্রতিক্রিয়া করা হয় বা প্রতিক্রিয়া হয়, এইটা মাথায় রাখবেন। বিশেষ উদ্দীপকের জন্য বিশেষ প্রতিক্রিয়া হয়। যেমন চোখে আলো পড়লে আপনি চোখ বন্ধ করে দেবেন তো নিশ্চয়ই, ঠিক কি না? চোখে আলো পড়লে চোখ বন্ধ হবে? নিশ্চয়ই হবে। হ্যাঁ স্যার হবে। তাহলে চোখে যে আলোটা পড়ছে এই আলোটাকে আমরা কি বলবো? স্টিমুলাস বলবো। কি বললাম? চোখ বন্ধ, এটা রেসপন্স। তাহলে বলুন তো এটা কি বিশেষ উদ্দীপকের জন্য বিশেষ প্রতিক্রিয়া হচ্ছে নাকি কৃত্রিম প্রতিক্রিয়া হচ্ছে?
না স্যার বিশেষ বিশেষ উদ্দীপকের জন্য বিশেষ প্রতিক্রিয়া। হচ্ছে। তাহলে আজকের পর থেকে আমার ক্লাস করার পরে যারা যারা করলেন তাদের কি আর উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে বুঝতে কোনো সমস্যা হবে? না স্যার। হবে না তো? না। শিওর? না স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কিন্তু পরের দিন মক ইন্টারভিউতে এখান থেকে অনেক প্রশ্ন করব। ঠিক আছে, ভয় পাবেন না তো? আচ্ছা। তাহলে আলো হচ্ছে স্টিমুলাস আর চোখ বন্ধ হয়ে যাওয়া রেসপন্স। এইটা হচ্ছে বিশেষ উদ্দীপকের জন্য বিশেষ প্রতিক্রিয়া। এবার চলুন আমরা জেনে নিই যে থর্নডাইকের যে পরীক্ষাটি, সেই পরীক্ষার মাধ্যমে আমরা কয়েকটি স্তর সম্পর্কে জানতে পারি। সেই স্তরগুলো কি কি? থর্নডাইকের পরীক্ষার মাধ্যমে আমরা শিখনের কয়েকটি স্তর জানতে পারি। শিখনের স্তর, এটা থর্নডাইকের পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। থর্নডাইকস এক্সপেরিমেন্ট। কি কি জানতে পারি দেখুন, পরপর লিখছি। 1 নম্বর হচ্ছে তাড়না, 2 নম্বর হচ্ছে লক্ষ্য, 3 নম্বর কি বাধা। বিভিন্ন বাধা আসতে পারে আপনার এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে, অবশ্যই আসবে, ধরে রাখুন আসছে। আচ্ছা, এই যে আমি আপনাদের জীবন দিয়েই বুঝিয়ে দেবো। তারপরে হঠাৎ সাফল্য, বাধা অতিক্রম করে হঠাৎ সাফল্য, পরে সঠিক পদ্ধতি নির্বাচন, সঠিক পদ্ধতি নির্বাচন, আর লাস্ট সঠিক পদ্ধতি স্থিরীকরণ। সঠিক পদ্ধতি স্থিরীকরণ, দন্ত শয়তায় অশ্বী রয় দীর্ঘ, স্থিরীকরণ। দেখুন পরপর আসছে, আমি 1 2 3 করে লিখেছি, আপনি কিন্তু খবরদার 1-এর পরে 3 লিখে দেবেন না। 3 নম্বরে বাধা রয়েছে, তাড়নার পরে বাধা আসে না, তাড়নার পরে আমরা লক্ষ্যের দিকে এগোই, তাই না? তাড়নার পরে আমরা লক্ষ্যের দিকে এগোই তো? হ্যাঁ স্যার। সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধা পেরিয়ে হঠাৎ করে একটা সাফল্য আসে, তখন সঠিক পদ্ধতি যেটার কারণে আমার সাফল্য আসলো, সেটা কোন কারণে আসলো সেটাকে আপনি স্পেশালাইজ করেন। অনেকগুলো জেনারেল থিওরির মধ্যে থেকে একটাকে তুলে আনার চেষ্টা করেন, অনেকগুলো জেনারেল ফর্মুলার মধ্যে থেকে একটা রিয়াল ফর্মুলাকে খুঁজে বের করেন, সঠিক পদ্ধতি নির্বাচন করলেন, তারপরে সেই সঠিক পদ্ধতিটাকে স্থির করলেন এবং পরবর্তী কোনো সমস্যায়, সেই একই রকম সমস্যায় যাতে সেই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন সেটাকে মাথায় রাখলেন। দেখুন, আপনি ক্লাসে গেলেন, ছেলে মেয়েদেরকে আপনি গণিত দিলেন বা ইংরেজি গ্রামার থেকে কিছু করতে দিলেন, তখন তাদের মধ্যে আপনি তাড়না জাগালেন যে এটা করতে হবে। তারা সেই আপনার তাড়নার দ্বারা তাড়িত হয়ে লক্ষ্য পূরণের দিকে, অর্থাৎ সেই অঙ্ক সমাধানের দিকে বা ইংরেজি গ্রামার পূরণের দিকে বা ইংরেজি গ্রামারটি করবার উদ্দেশ্যে এগোলো। কিন্তু দেখতে পেলো যে অঙ্ক করতে গিয়ে বা ইংরেজি গ্রামারটাকে কমপ্লিট করতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু তারা বিভিন্ন সূত্র প্রয়োগ করতে শুরু করলো। হঠাৎ করে কোনো একটা সূত্র প্রয়োগ করার মাধ্যমে তাদের সাফল্য আসলো, সেই সাফল্যটাকে তারা আনন্দে আত্মহারা হয়ে হারিয়ে ফেললো না, তারা কিন্তু সঠিক পদ্ধতিটাকে নির্বাচন করলো যে এই সূত্রটা প্রয়োগ করে আমি এই অঙ্কটা বা এই গ্রামারটা করতে পেরেছি, এবং সেটাকে পরবর্তী সমস্যা সমাধানের উদ্দেশ্যে স্থির করে রাখলো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখনের স্তরগুলো থর্নডাইকের, যে থর্নডাইকের নিয়মের মধ্যে যেগুলো পড়লো, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে কি কি পেলাম বলুন তো? বলুন, স্তরগুলো বলুন, পরপর বলুন। তাড়না, লক্ষ্য, বাধা, হঠাৎ আস্তে আস্তে সাফল্য। বলুন, আস্তে আস্তে বলুন, হটকারিতা না, ধীরে ধীরে। প্রথমে তাড়না, লক্ষ্য, তারপরে লক্ষ্য, বাধা, তারপরে আমাদের বাধা, বাধা, তারপরে হঠাৎ সাফল্য, তারপরে সঠিক পদ্ধতি সঠিক নির্বাচন, নির্বাচন, তারপরে সঠিক পদ্ধতি স্থিরীকরণ। স্থিরীকরণ। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ইয়েস অর নো?
তাহলে যে কোনো চাকরির পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় আপনি যখন সফলতা পাচ্ছেন, সেই সফলতার পেছনে এই স্তরগুলোই আছে কি নেই? এই স্তরগুলোই আছে কি নেই? হ্যাঁ স্যার। আপনি টেট পরীক্ষায় পাস করেছিলেন, প্রথমে আপনি কোনো কিছুর দ্বারা, কোনো ড্রাইভের দ্বারা কি তাড়িত হয়েছিলেন যে আমাকে টেট পড়াশোনা করতে হবে? তার পেছনে কি কোনো তাড়না ছিল? হ্যাঁ স্যার। কি ছিল বলুন তো? চাকরি স্যার পরীক্ষা যদি পাস পাস করি করতে হবে, তাহলে নইলে চাকরিটা পাবো না। হ্যাঁ ছিল, চাকরির পরীক্ষায় পাস করতে হবে এবং জীবনটাকে আরো সুন্দর করতে ডিএলএড হবে, করেছি তাই তো? তাই পাস করতে হবে। তার জন্য আপনি একটা লক্ষ্যর দিকে এগোলেন যে আমাকে প্রাইমারি চাকরির পরীক্ষাটাকে ক্র্যাক করতে হবে, আমাকে ডাব্লিউবি প্রাইমারি টেট পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে। সেই লক্ষ্য পূরণের জন্য আপনি অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। কি কি বাধা আমি বলছি দেখুন। আপনি, কেউ হয়তো অঙ্ক ভালো পারতেন না, আপনাকে অঙ্কের বাধার সম্মুখে পড়তে হয়েছিল। কেউ হয়তো ইংরাজি ভালো পারতো না, তাকে ইংরেজির বাধার সম্মুখে পড়তে হয়েছিল। কেউ সিডিপিতে দুর্বল, তাকে সিডিপির বাধার সম্মুখে পড়তে হয়েছিল। কেউ আবার কোথায় টিউশন নেবে, কোথায় কোন টিচারের কাছে যাবে, কার কাছে গেলে ভালো রেজাল্ট করতে পারবে, ভালো ফল পাবে, সেই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আবার দেখা যাচ্ছে ভালো টিচার পেয়েছে বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বা 50 কিলোমিটার দূরে, সে সেখানে যেতে পারবে কি করে, সে যাতায়াতের সমস্যা নিয়ে একটা বাধার মুখে পড়তে হয়েছিল। কিন্তু বিভিন্ন বাধা কাটিয়ে আপনি পরীক্ষায় বসলেন এবং আপনি জানতেনও না যে আপনি পাস করে যাবেন। আপনি জানতেন আপনি ভালো পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনি জানতেন না যে আপনি পাস করবেন, কনফিডেন্স ছিলেন না, মানে কনফিডেন্ট ছিলেন না। হঠাৎ করে আপনার সাফল্য চলে আসলে, আপনি রেজাল্ট দেখলেন, আপনি পাস করে গেছেন। তখন আপনি, সেই সময় যদিও সঠিক পদ্ধতি নির্বাচন করার ইচ্ছা আর থাকবে না, কারণ আমি তো পাস করে গেছি, আমার আর দরকার কি। কিন্তু না, নিজেকে ইভালুয়েট করতে হবে, নিজেকে মূল্যায়ন করতে হবে, সে আমি সফল হই বা ব্যর্থ হই। যদি ব্যর্থ হই তাহলে ইভালুয়েট করতে হবে যে আমি কেন ব্যর্থ হলাম, আর আমি যদি সফল হই তাহলে ইভালুয়েট করতে হবে যে আমি কিভাবে সফলতা অর্জন করেছি। কি বললাম, বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পারলেন তো? তাহলে হ্যাঁ আপনি স্যার। সঠিক পদ্ধতিটা নির্বাচন করে ফেললেন যে এই পদ্ধতির মাধ্যমে এগিয়ে আমি পার ডে 6 ঘন্টা করে পড়েছি, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে পড়েছি, আমি একটা রুটিন মেনটেন করেছি, আমি এইভাবে অঙ্ক প্র্যাকটিস করেছি। এই পদ্ধতিগুলোকে আপনি নির্বাচন করে ফেললেন যে এর পেছনে এই কারণটা রয়েছে। তারপরে সেই পদ্ধতিটাকে আপনি সংরক্ষণ করলেন এবং ভবিষ্যতে অন্য কোনো আরো আপার লেভেলের পরীক্ষা দেওয়ার জন্য আপনি এই পদ্ধতির মাধ্যমেই এগোবেন। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাকিরা বলুন না, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ স্যার। আর কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে বলুন। না স্যার। আসলে সমস্যাটা কি বলুন তো, আমি আজকে ভেবেছিলাম যে আজকে আমি পুরো সংযোজন বার্তা শেষ করে দেবো এবং সেই উদ্দেশ্যে এগোচ্ছিলাম, কিন্তু দেখুন আমি কোন একটা বিষয় নিয়ে এত মানে কথা বলি বা এত বেশি ডিপে চলে যাই যে আমার সে পুরোটা এখনো কমপ্লিট হয়নি। আমরা জানি যে এর কিছু সূত্র আছে থর্নডাইকের, সেই সূত্রগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, হ্যাঁ কি না? হুম। কিন্তু আমি যতটুকু পড়িয়েছি আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে তো, পুরো ক্লিয়ার কাট? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম সিডিবির ক্লাস প্রত্যেক বৃহস্পতিবারে হবে। তো আমি আশা করব যে আপনারা সবাই সিডিবির ক্লাস অংশগ্রহণ করবেন। কি করবেন তো নাকি? হ্যাঁ স্যার। না স্যার। না করবেন না? ভালো লাগেনি না লেগেছে? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো লেগেছে। যারা নতুন জয়েন করেছেন তারা কিছু বলুন। হ্যাঁ স্যার, ভালো লেগেছে। ভালো লেগেছে। ঠিক আছে, মানিক বাবু বৃহস্পতিবার কখন হবে ক্লাসটা? বলছি, মানিক বাবু আপনি আছেন? মানিক মহাপাত্র। হ্যাঁ স্যার, আমি আছি। আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগার পার্সেন্টেজ কত ছিল? ভালো হচ্ছে, আপনি যেভাবে বুঝাচ্ছেন সব, আমি মানে এক এক করে স্যার যেভাবে ধরে ধরে বুঝাচ্ছেন, খুব ভালো লেগেছে স্যার।
আমি মানে কোনো জিনিস একটু মানে ধীরে ধীরে আর একটু টাইম নিয়ে নিয়ে করি, তো সেই জন্য যদিও আমাদের শেষ হয়ে যাবে, আপনাদের চিন্তা করতে হবে না, আমরা তো প্রত্যেক বৃহস্পতিবার করবোই, আরো দরকার পড়লে পরবর্তীকালে আরেকটা দিন না এক্সট্রা করিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা এবার ঠিক আছে। রিয়া ম্যাডাম একটু কিছু জিজ্ঞাসা করছিলেন, কবে হবে? এটা বৃহস্পতিবার হবে ম্যাডাম, 7টা থেকে, ঠিক আছে? অভিক বিশ্বাস বলুন। বলছি স্যার, এটা কোন গ্রুপের ক্লাস আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি পেড গ্রুপ? এটা পেড গ্রুপ তো বটেই, তবে আজকে পেড নয়। আজকে আপনি দেখুন ক্লাস, যদি ভালো লাগে তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারেন। তারপরে আপনার যদি মনে হয় যে না আপনি অন্তর্ভুক্ত হবেন ক্লাসের মধ্যে, তাহলে আপনি সেই মতন ব্যবস্থা নিতে পারেন। আচ্ছা স্যার, আপনার কন্টাক্ট নম্বরটা কিভাবে পাবো? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, স্যার ইনকলে দিয়ে দেন, ইনকলে দিয়ে দেন, তা আপনি বলে দেন। ইন কলে দিয়ে দে। আরে আমি ল্যাপটপ নিয়ে বসে আছি, তুমি একটু দিয়ে দাও, বোর্ডে লিখে দাও। হ্যাঁ স্যার, তো লিখে দিন। এটা হচ্ছে ইউটিউবে আপলোড হবে এই ক্লাসটা, তাই ইউটিউবে আপলোড হলে কি হবে, সমস্যা হবে না? এত নাম্বার চলে আসবে, কোথার থেকে ফোন আসবে কত। তা আমি চাকরি করে একটা স্কুলে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে কারোর কাছ থেকে কি নেওয়া যাবে? হ্যাঁ, সৌম্যদীপ বাবু আছেন তো, সৌম্যদীপ স্যার আছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওনার কাছ থেকে তাহলে কালেক্ট করে নেব। আপনারা করে যার নেবেন। কাছ থেকে লিংক পেয়েছেন তার সাথেই যোগাযোগ করে নেবেন। আচ্ছা, আজকে তো ডেমো ক্লাসও রয়েছে না মনিদীপা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আজকে তো নিশ্চয়ই একটা 5 মিনিটের ডেমো ভিডিও দেওয়া হবে নাকি? অবশ্যই। তাহলে কি আমি আজকের মতো সিডিবি ক্লাসটা কি এখানে একটু মানে কনক্লুড করব, হ্যাঁ স্যার। নাকি বাকিরা কি বলছে? বাকিদের ভালো লাগছে ক্লাস? স্যার আপনি যেটা হ্যাঁ স্যার, বলবেন যেটা বুঝছিলাম সেটা যদি মাথা থেকে বেরিয়ে যায়। আপনি সুন্দর সব বোঝাচ্ছিলেন। ভুলিয়ে যাচ্ছে। কোনটা? মানে আপনি তো একটা জিনিস কন্টিনিউ করছিলেন, তারপর বন্ধ করে দিলে যদি মাথা থেকে বেরিয়ে যায় পুরোটা, যদি না মানে শেষ করলে। কোনটা ঠিক আছে বেরিয়ে যাবে আপনার মাথা থেকে? মানে তারপরে আপনি আরো কি একটা দেখাতে যাচ্ছিলেন না? স্যার ও, চ্যাপ্টারটা আজকে এমনিতেও শেষ হবে না, মানে এটা তো আজকে অনেক বড়। শুনুন, আজকে আমি আপনাদেরকে ভালো করে বোঝালাম, পরের দিন আবার বোঝাবো, কোনো চাপ নেই। কিন্তু আজকে একটা জিনিস বাকি থেকে গেল এই থিওরির মধ্যে, সেটা হচ্ছে সূত্র। আমরা জানি আমাদের 3টে মূল সূত্র আছে, প্রাইমারি লজ অফ থর্নডাইক থিওরি, আর 5টা সেকেন্ডারি ল আছে। এই 3টে মেনলি 3টে ল আমাদেরকে পড়তে হবে, ল অফ রেডিনেস, ল অফ এফেক্ট অ্যান্ড ল অফ মানে প্র্যাকটিস, অনুশীলনের সূত্র যেটাকে বলা হয়। এই 3টে সূত্র আমাদেরকে পড়তে হবে এবং শিক্ষাক্ষেত্রে তার গুরুত্বটা একটু জানতে হবে। দ্যাটস এনাফ ইন্টারভিউ এর জন্য। আর হালকা করে একটু গৌণ সূত্রগুলো আমরা জেনে রাখবো, কিন্তু অত ডিপলি মনে রাখার প্রয়োজন পড়বে না, গৌণ সূত্র খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। আমাদের মুখ্য সূত্রগুলো ইম্পর্টেন্ট, আমরা 3টে মুখ্য সূত্র পড়বো। তার মধ্যে আমরা প্রথমে জানবো প্রস্তুতির সূত্র, 2 নম্বর জানবো ফল লাভের সূত্র, আর 3 নম্বর জানবো অনুশীলনের সূত্র। এই 3টে সূত্র আমি জাস্ট বোর্ডে একটু লিখে দিচ্ছি যে সূত্র 3টে কি কি। মানে থর্নডাইকের সূত্রকে 2টো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? দুটো। 2 ভাগে। ইয়েস, থর্নডাইক আপনার মাথার থেকে বেরোবে কেন? আপনি এই ভিডিওটা দেখবেন যখন ইউটিউবে আপলোড হবে, আর খাতায় লিখেছেন, খাতায় লেখাগুলো দেখবেন, তাহলে কেন বাইরে বেরিয়ে যাবে মাথার থেকে? এটা হচ্ছে প্রাথমিক সূত্র, আর এটা হচ্ছে গৌণ সূত্র। আর আপনারা যথেষ্ট বুদ্ধিমতী, আপনাদের কিচ্ছু বেরোবে না মাথা থেকে। প্রাথমিক সূত্র 3টে, একটা হচ্ছে প্রস্তুতির সূত্র, যেটাকে ল অফ রেডিনেস বলা হয়। প্রস্তুতির সূত্র, ল অফ রেডিনেস। 2 নম্বর আমাদের জানতে হবে ফল লাভের সূত্র, ফল লাভের সূত্র, যেটাকে আমরা বলবো ল অফ এফেক্ট।
আর 3 নম্বর হচ্ছে অনুশীলনের সূত্র, যেটাকে বলা হয় ল অফ এক্সারসাইজ। তিনটে সূত্র আমরা ভালো করে পড়বো এখানে। আর গৌণ সূত্রগুলো আমরা জানবো, কিন্তু গৌণ সূত্র বেশি ইম্পর্টেন্ট নয়। তো একটা জিনিস মনে রাখবেন, আমি বারবার বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে তিনটে সূত্রেরই মূল কথা হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করা। কি বললাম বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ স্যার। উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যদি শক্তিশালী বন্ধন তৈরি হয় তবে শিখন যথাযথ হবে। আর যদি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক বা বন্ধন যদি শক্তিশালী না হয়, যদি দুর্বল বন্ধন তৈরি হয়, তাহলে কিন্তু শিখন যথাযথ হবে না। তাহলে প্রস্তুতির সূত্রটা কি? আজকে আমি আপনাদেরকে পড়াতে বসেছি, আপনারা পড়ছেন, আপনারা কি পড়ার জন্য রেডি হয়ে বসেছিলেন? বলুন, পরীক্ষার জন্য, সরি, এই ক্লাসটার জন্য আপনারা কি সম্পূর্ণরূপে রেডি ছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রেডি আমরা অনেক রকম ভাবে হতে পারি না? দৈহিক ভাবে রেডি, একটু সুন্দর করে সাজগোজ করে বসি, একটু মানে জল টল খেয়ে নিই, একটু খাবার দাবার খেয়ে নিই, যেখানে যা দেওয়ার দরকার আছে সব কমপ্লিট করে একেবারে গুছিয়ে গাছিয়ে তারপরে আপনারা বসেন, ইয়েস অর নো, পড়তে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার একদম। নাকি হ্যাঁ স্যার। নাকি হ্যাঁ পড়ার স্যার। মাঝখানে মাঝখানে 5 মিনিট অন্তর করে উঠে উঠে যান বাইরে? না। এই যে এটাকে বলা হয় দৈহিক প্রস্তুতি, দৈহিক প্রস্তুতি। এরপরে আসছে মানসিক প্রস্তুতি, আপনারা মেন্টালি কতটা প্রিপেয়ার্ড হয়েছেন ক্লাস করার জন্য সেটাকে বলা হয়। আর 3 নম্বর হচ্ছে স্নায়বিক প্রস্তুতি, মানে আমি আমার নার্ভের দিক থেকে, আমি আমার স্নায়ুগত দিক থেকে আমি কতটা স্ট্যামিনা মানে বজায় রেখে ক্লাসটা করতে পারবো, আমি কতটা আমার মানে স্নায়ুগত দিক থেকে আমি কি দুর্বল হয়ে পড়বো, নাকি আমি যথাযথ সঠিকভাবে শক্তিশালীভাবে আমরা ক্লাসটা কমপ্লিট করতে পারবো। এই 3 ধরনের প্রস্তুতি আছে মানুষের জীবনে, একটা হচ্ছে দৈহিক, একটা মানসিক, একটা স্নায়বিক। যখন এই 3টে প্রস্তুতি মানুষের জীবনে চলে আসে, মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, তখনই কিন্তু আমরা প্রস্তুতির সূত্রটাকে ব্যবহার করি। অর্থাৎ আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে আপনাদেরকে আমি যতই পড়াই না কেন, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, বা কিছুই মাথায় রাখতে পারবেন না, কিছুই নিতে পারবেন না। তাহলে প্রথমে আপনাকে পড়াশোনা করতে গেলে, আপনাকে শিখতে গেলে থর্নডাইক বলেছে যে আপনাকে প্রস্তুত থাকতে হবে। ইউ হ্যাভ টু বি রেডি, ইউ হ্যাভ টু বি রেডি, আপনাকে তৈরি থাকতে হবে। আপনি কোন দিক থেকে তৈরি থাকবেন? দৈহিক দিক থেকে, মানসিক দিক থেকে, স্নায়বিক দিক থেকে। কি বললাম বোঝা গেল? তো এইটা প্রস্তুতির সূত্র। এরকম করে ফল লাভের সূত্র আছে। ফল লাভের সূত্র যেমন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগের ফল যদি শক্তিশালী হয়, তাহলে শিখন শক্তিশালী হবে। আর যদি বন্ধন যদি শিথিল হয়, তাহলে শিখন দুর্বল হয়ে পড়বে। এটাকে ফল লাভের সূত্র বলা হয়। আমি বলবো পরের দিন আরো ডিটেলসে, আমি জাস্ট এমনি বলছি এখানে। আর অনুশীলনের সূত্রের মধ্যে আবার দুটো আছে, একটা ব্যবহারের সূত্র, একটা অব্যবহারের সূত্র। দীর্ঘদিন আপনি কোন একটা জিনিসকে প্র্যাকটিস করে চলেছেন, আপনি প্র্যাকটিসের মধ্যে আছেন, আপনি সেই জিনিসটা যতটা ভালো করে তাড়াতাড়ি করতে পারবেন, যখন আপনি প্র্যাকটিসের বাইরে চলে যাবেন কোনো জিনিসের, দীর্ঘদিন আপনি প্র্যাকটিস করেননি, অব্যবহার অবস্থায় রয়েছে, তখন কিন্তু সেটাকে আর আপনি কমপ্লিট আয়ত্তের মধ্যে আনতে পারবেন না হঠাৎ করে। এইটাকে বলা হচ্ছে অনুশীলনের সূত্র। এই 3টে সূত্রের শিক্ষার গুরুত্ব আছে, সেগুলো আমরা পরের ক্লাসে জানবো। আজকে আমার যে সিডিবি ক্লাসটা ছিল, সেটা আজকে এইটুকুই থাকলো। এবার ডেমো ভিডিও দেবেন আমাদের ম্যাডাম। এবার বলুন আপনাদের আর কোনো কোয়ারিজ আছে কিনা। কারোর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আপনি কথা বলতে পারেন সৌম্যদীপের সঙ্গে, ঠিক আছে? আর আমার সঙ্গে যদি কথা বলতে চান, আমার নাম্বারটা নিয়ে নেবেন সৌম্যদীপের কাছ থেকে, নিয়ে ফোন করবেন। হলো? কারোর কোনো প্রবলেম থাকলে বলুন এবার, আর না থাকলে মণিদীপা ম্যাডাম একটা ডেমো দেবেন। না স্যার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাকি যারা নতুন ছিলেন তাদের কোনো, যারা আজকে নতুন জয়েন করলেন মানে ক্লাসে, কারোর কোনো সমস্যা আছে? না স্যার। নতুন যারা জয়েন করলেন কারোর কোনো? না স্যার। না স্যার। ঠিক আছে। নাসিমা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভালো লেগেছে?
হ্যাঁ স্যার, খুবই ভালো লেগেছে। জিনিসগুলো জাস্ট ভাষা ভাষা জানতাম, এত ডেপথ জানতাম না স্যার। ঠিক আছে, ডেপথে আরো জানবেন পরপর ক্লাস এলে। আর তাহলে মণিদীপা, আপনি তাহলে এবার, আমি স্যারের নাম্বার দিয়ে দিয়েছি স্যার, আপনার নাম্বারটা আমি ইনকলে দিয়ে দিলাম। আচ্ছা যারা ঠিক নাম আছে, নিয়ে দিয়ে যাবে। দিয়েছে, ভালো হয়েছে। এবার যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো। যদি এই আমাদের ফিস অত্যন্ত সামান্য, একটা ওয়ান টাইম ফিস আছে মাত্র 500 টাকার, একদম টিল ইন্টারভিউ পর্যন্ত। যতদিন না আপনার জেলা ইন্টারভিউ হচ্ছে, আপনার ইন্টারভিউ হচ্ছে, আপনাকে আমরা গাইড করে যাব, পার্সোনাল গ্রুমিং করে দেবো, বোর্ড ইন্টারভিউ কিভাবে হয় করে দেবো, ডেমো কিভাবে হয় করে দেবো। 3টে জিনিস, সপ্তাহে 3 দিন করে ক্লাস আপনি পাবেন। 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম ক্লাস হয়, কখনো কখনো 3 ঘন্টা হয়ে যায়। প্রাইভেট ভিডিওগুলো পেয়ে যাবেন, রেকর্ডেড ভিডিও পাবেন। তো যার যা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, আমাকে ফোন করবেন। তবে আগামীকাল সকাল 8টা 8:30টার পরে ফোন করবেন, তার আগে করবেন না। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ইউটিউবে দেওয়া হবে আজকের রেকর্ডিংটা, চিন্তার কিছু কারণ নেই। রণজিৎ, রঞ্জিত স্যার আছেন? আপনি করেছেন তো রেকর্ডটা? এইটা বন্ধ করে দিন এখন।